ওসমান হাদিকে যেমন হাজার কোটি টাকা দিয়েও কেনা সম্ভব হয়নি, আর আমাদের পরিবারের একটা সদস্যকেও পৃথিবী লিখে দিলেও আমাদেরকে কেনা যাবে না। ওসমান হাদিকে যারা হত্যা করছে তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে, এটা আমাদের এক নম্বর দাবি। এবং ওর সাথে যারা জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে, ওর যে লেখালেখিগুলো আছে যেমন কাব্যগ্রন্থ, ওটা যেন পাঠ্যপুস্তকের জন্য অ্যাড করা হয় এবং ওর জীবনীটার জন্য পাঠ্যপুস্তকে অ্যাড করা হয় এবং শাহবাগের জন্য একটা স্মৃতি স্তম্ভ করা হয়। দাফনের ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মানিক মিয়া এভিনিউতে আগামীকালকে দুইটা অর্থাৎ জোহরের পরে একটা জানাজা হওয়ার কথা রয়েছে। ওটা হওয়ার পরে আমরা বলতে পারবো আসলে, বা তার আগেও যদি সিদ্ধান্ত হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা হত্যাকারীর সাথে কোনো আপোষে আসবো না। আমাদেরকে ওসমান হাদিকে যেমন হাজার কোটি টাকা দিয়েও কেনা সম্ভব হয়নি, আর আমাদের পরিবারের একটা সদস্যকেও পৃথিবী লিখে দিলেও আমাদেরকে কেনা যাবে না। তিনি আউট অ্যাক্টিভিটিস পড়ার বাইরেও মেধাবী তো ছিলই, এর বাইরে তিনি আবৃত্তি, কবিতা, একই সঙ্গে লেখালেখি এবং বক্তৃতায় তার অবস্থান সবসময় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ছিল। তখন থেকেই আমরা বুঝতাম যে ওসমান হাদি নেতৃত্বের একটি চূড়ান্ত জায়গায় যাবে। ওসমান হাদি সারা বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। সহপাঠী হিসেবে মনে করি তিনি আরও জাতির জন্য অনেক কিছু করতে পারতেন, কিন্তু দুর্বৃত্তরা তার কণ্ঠকে রোধ করলো। কিন্তু একজন ওসমান হাদির কণ্ঠ রোধ করে আসলে এভাবে থামিয়ে দেওয়া যাবে না। এক ওসমান হাদির কণ্ঠ রোধ হলে আরও হাজারো কণ্ঠস্বর ওসমান হাদি হয়ে জন্মাবে। সৈয়দ ওসমান হাদির বাবা আব্দুল হাদি মাওলানা তিনিও এরকমের জিহাদি মনোভাব ছিলেন। তিনি সবসময় প্রতিবাদী কণ্ঠ ছিলেন, ঠিক বাবার মতে ও প্রতিবাদী কণ্ঠ ছিল, অন্যায় কখনোই প্রশ্রয় করে নাই। হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমাদের এই ওসমান বিন হাদি সাহেবের বাড়ির নিরাপত্তার দায়িত্বে আমরা আছি।